অনেক অনেক দিন আগের কথা। রসুলপুর নামক একটি গ্রামে বাস করত দুই ভাই, রহিম ও করিম। রহিম ছিল খুব সৎ ও পরিশ্রমী, আর তার ভাই করিম ছিল খুবই অহংকারী এবং অলস। সে কোনো কাজ করতে চাইতো না, তার সব কাজ তার ভাই রহিমকে দিয়ে করিয়ে নিতে চাইতো। কিন্তু ভাগ নেওয়ার বেলায় সে সবার আগে বেশি বেশি ভাগ নিত। ভাই করিম, কোথায় তুই? এদিকে আয় তো। চল, মাঠে যেতে হবে। বেলা তো অনেক হয়ে গেল, এখনো এখানে বসে থাকলে কোনো লাভ নেই ভাই। চল চল, মাঠে গিয়ে কাজ করতে হবে। তারপর আবার বেশি রোদ উঠে গেলে কাজও করতে পারবো না। আরে ভাই, তোমার কি হয়েছেটা কি? সকাল সকাল আমার বাড়ির সামনে এসে এমন চেঁচামেচি করছো কেন? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? সকাল সকাল চলে এসেছি বিরক্ত করতে। ভাই করিম, আমি বিরক্ত করতে আসিনি, আমি বলতে এসেছি তুই যদি মাঠে না যাস তাহলে আমাদেরই সমস্যা হবে। চল, আমাদের তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে যে ভাই। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ ভাই, আমি চললাম, তুই একটু তাড়াতাড়ি আসিস কিন্তু ভাই। হ্যাঁ, আসবো আসবো। যাও, তুমি তোমার কাছে যাও, আমি আমার সময় হলে ঠিকই চলে আসবো। এসব কথা বলে রহিম মাঠের দিকে চলে গেল, আর করিম ঘরের ভিতরে গিয়ে বউয়ের সাথে আলোচনা করতে লাগলো। কি গো, সকাল সকাল জ্বালাতন করতে চলে এসেছে তাই না? একটু যে শান্তিতে ঘুমাবে মানুষ, সেটাও শান্তিতে ঘুমোতে দেবে না। এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু মানুষকে বিরক্ত করা ছাড়া। তোমার একটা এমন ভাই হয়েছে, নিজে কাজগুলো করে নিতে পারে না, তোমার ভরসায় বসে থাকে সব সময়। হ্যাঁ বউ, ঠিকই বলেছো, আমার ভাইটা একটু বেশি বার বেড়েছে। ওর সাহস তো মন্দ না, ও সকাল সকাল এসে আমাকে প্রতিদিন বিরক্ত করে। হ্যাঁ, তুমি একদিন আচ্ছা করে একটু ধমক দিয়ে দিয়ে তো। ঠিক আছে বউ, আমি আচ্ছা করে ধমক দিয়ে দেব। এখন কি খাবার আছে সেটা দাও, আমি একটু খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তুমি একটু বসো, তোমাকে এক্ষুনি খাবার এনে দিচ্ছি। ঠিক আছে, দাও। এবার ওই জমিটার একটা হেস্তনেস্ত করতেই হবে, ওটার একটা ব্যবস্থা করো শিগগির, না হলে যে তোমার ভাই ওটা হাতেই নিয়ে যাবে। আরে বউ, তুমি অত চিন্তা করো না, আমার ভাই অতটা খারাপ লোক নন, উনি আমার জমি কখনোই হাতিয়ে নেবেন না। না না, মানুষকে বিশ্বাস করতে নেই আজকাল, তুমি তাড়াতাড়ি এর একটা হেস্তনেস্ত করো, তা না হলে বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই করো, আর একটু তাড়াতাড়ি করো, সবকিছুতে এত আলসেমি করো না। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, ঠিক আছে। এখন তুমি আমাকে একটু ভাত কটা খেতে দিবি নাকি, নাকি এরকম বকবক করেই চলবে? আমি একটু খাই, তারপরে কথা বলবো। কি বললে তুমি? আমি তোমাকে খেতে দিচ্ছি না, আমি শুধু সারাদিন বকবক করি, এটা কেমন কথা বললে তুমি? আরে আরে, আমি মাফ চাইছি, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি আমাকে এখন একটু নিরিবিলি বসে ভাতটা খেতে দাও, আর কোনো কথা বলো না। ঠিক আছে ঠিক আছে, আর কোনো কথা বলবো না, নাও তুমি ভাতটা খেয়ে নাও। বেলা যখন 11টা বাজে, তখন করিম মাঠের দিকে গেল। রহিম তাকে দেখে বলল, ভাই, এত দেরি করে আসলি? এখন তো রোদ উঠে গেছে, এখন তো ভালোভাবে কাজও করা যাবে না। আমি যেটুকু পেরেছি করেছি, এখন বাকিটা তো পরের দিনের জন্য রেখে দিতে হবে। এই রোদের মধ্যে কাজ করা ঠিক না, চল চল বাড়িতে চল। হ্যাঁ, আমি তো তাই চেয়েছিলাম, আমি তো সেজন্যই দেরি করে এসেছি, যাতে আমার কাজ করা না লাগে। অবশ্য ভালোই হয়েছে, প্রায় বেশিরভাগ কাজই তো ভাই সেরে ফেলেছে, আমার আর কষ্ট করে কাজ করা লাগবে না। আমি কালকেও এরকম করব, আর ভাই পুরো কাজটাই সেরে ফেলবে, আমার তো শান্তি শান্তি। পরদিন সকালবেলা রহিম করিমের বাড়িতে গেল না দেখে করিমই আসলো রহিমের বাড়িতে খোঁজ নিতে। সকাল 10টা বেজে গেছে, কিন্তু ভাই তাকে এখনো ডাকতে যায়নি, সেজন্য সে তার বাড়িতে খোঁজ করতে আসলো। কি গো ভাই, কোথায় গেলে? আজকে আমার বাড়িতে গেলে না যে? আজকে কি মাঠে যাবে না নাকি?
কাজগুলো তো সব পড়েই রয়েছে, কাজগুলো তো করতে হবে নাকি? এইভাবে ঘরে বসে থাকলে চলবে না, বের হও তাড়াতাড়ি। ভাই করিম, তোমার ভাই কাল রাত থেকে খুব অসুস্থ হয়ে পড়েছে। কবিরাজ মশাই তাকে রেখে গেছেন, কিন্তু সে এখনো সুস্থ হচ্ছে না। এমনকি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না। আমি যে কি করব? কি বলছো কি তুমি ভাবি? ভাই অসুস্থ হয়ে পড়েছে? তা কখন থেকে এই ঘটনা ঘটলো? ভাই কালকে বিকাল বেলা থেকেই সে অসুস্থ, এমনকি নড়াচড়াও করতে পারছে না। খুব কষ্ট হচ্ছে তার। তাহলে আমাদের মাঠের কাজের কি হবে? উনি সুস্থ না হওয়া পর্যন্ত তো যেতে পারবেন না ভাই। দেখো তুমি কি করতে পারো। উনি সুস্থ হলে তোমার সাথে আবার মাঠে গিয়ে কাজ করবেন। তুমি এখন দেখো কোনো লোক পাও কিনা, তারপর তুমি লোক সাথে নিয়ে কাজগুলো করে ফেলার চেষ্টা করো ভাই। এখন কি আর করা যাবে? অসুস্থতা তো আর আমাদের হাতে নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। করিম বাড়িতে চলে আসলো এবং তার বউয়ের সাথে আলোচনা করতে লাগলো। বউ, কি করা যায় বলো তো? ভাই তো অসুস্থ হয়ে পড়লো, এখন মাঠের কাজগুলো কে করবে? এত এত কাজ বাপু আমি করতে পারবো না। এই কাজগুলো ফেলে রাখলে তো আমাদের সারা বছরটা চলবে না দেখছি। তা কি করব বলো না, কিছু একটা বুদ্ধি তো দাও। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি কি আমার বুদ্ধিটা গ্রহণ করবে? আরে আগে বলো তো, তারপরে গ্রহণ করা বা না করা সেটা তো পরের কথা। আমি তাহলে বলছি শোনো। তোমাদের যে ওই বড় জমিটা আছে, সেটা তুমি নিজে দখল করে নাও। কি 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 বলছো কি? আমি যদি দখল করে নেই তাহলে আমার ভাই কি খাবে? এমনিতেই তো ও অসুস্থ হয়ে পড়ে আছে, ও সংসার কিভাবে চলবে? আরে আরে, সেটা তো তোমার ভাবার বিষয় নয়, সেটা তারা ভেবে নেবে। তোমার জমি তুমি নিজের করে নাও। আরে ওটা তো আমার একার জমি নয়, ওটা বাবার সম্পত্তি, ভাইয়েরও সমান অধিকার আছে ওখানে। অধিকারের কথা বুঝি না, তুমি ওই জমিটা নিজের কবজায় নেবে, ব্যাস এটুকুই আমি বুঝি। আর তাহলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তুমি ভেবে দেখো, আমাদের এটা এখন করাই উচিত। তাছাড়া তোমার ভাই তো এখন কোনো কাজও করতে পারবে না, জমিটা রেখে আর কি হবে? ঠিক আছে বউ, আমি দেখছি কি করা যায়। এর পরদিন ছলে বলে কৌশলে সেই জমিটা করিম নিজের নামে লিখিয়ে নিল। হা হা হা, এখন আমি কতটা জমির মালিক! আমাকে এখন আর কে পায়? আমি কত জমির মালিক, জমিদার হয়ে গেলাম রে, জমিদার। হা 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 হা, দেখেছো, আমার বুদ্ধিতে কাজ করলে এরকমটাই হবে। সব সময় আমার বুদ্ধি নিয়ে চলবে। ঠিক আছে বউ, এই জমিটা থেকে আমরা অনেক লাভবান হতে পারবো। হ্যাঁ গো, তোমার অসুস্থতার কারণে তো জমিটা ভাইকে লিখে দিলাম। ভাই তো কিছু টাকা দিয়েছে তোমাকে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু কথা হচ্ছে এখন আমাদের চলবে কি করে? হ্যাঁ গিন্নি, সেটাই তো ভাবছি, কিভাবে চলবে আমাদের সংসারটা। তাছাড়া আমাদের তো একটা ছোট্ট মেয়েও আছে, ওর কি হবে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। আমি তো কিছুই করতে পারছি না। তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি কোনো পথ দেখাবেন। হ্যাঁ গিন্নি, এখন তো ভরসা রাখা ছাড়া আমার আর কিছু করার নেই। আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, এই ভরসা রেখেই আমরা এগিয়ে চলি। চলো। তুমি ঠিকই বলেছো। আচ্ছা তুমি এখন একটু ঘুমাও, আমি দেখি কি করা যায়। ঠিক আছে গিন্নি, কিন্তু চিন্তায় তো আমার ঘুমই আসবে না। এত চিন্তা করো না, যা হবে ভালোর জন্যই হবে। ঠিক আছে গিন্নি, তাহলে আমি একটু শুয়ে নিই। বাবা বাবা, আমার না স্কুলের ফিস জমা দিতে হবে, আমার কিছু টাকা লাগবে। কি বলছিস মা, এখন আবার টাকা লাগবে? আমি কিভাবে কি করব বুঝেই পারছি না মা। আরে তুমি ঘুমাও তো, তোমার অত চিন্তা করতে হবে না, আমি যেভাবে পারি টাকার জোগাড় করব। হায় আল্লাহ,
এমন দিনও দেখালে। সারা জীবন কষ্ট করেছি একটু সুখের আশায়, এখন যখন একটু সুখ দেখব তখনই আমি অসুস্থ হয়ে গেলাম। এখন আমার কি হবে, আমার পরিবারের কি হবে? আরে আরে, তুমি অত চিন্তা করো না, তুমি ঘুমাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা, কান্না করো না, কান্না করো না। মা তো বলেছে কোনো একটা ব্যবস্থা করেই দেবে, তুমি এত কষ্ট পেও না। আমি না হয় হেডমাস্টার মশাইকে বলে কয়েকদিন সময় চেয়ে নেব। মাস্টার মশাইকে বললে সে অবশ্যই বুঝবে আমাদের কথা, আমাদেরকে কিছুদিন সময় দিবে। তুমি এত চিন্তা করো না, আমি আর মা মিলে কিছু একটা করে নেব। মালা ঠিকই বলেছে, তুমি এত চিন্তা করো না, যা হবে দেখা যাবে। আর অন্যদিকে করিমের বউ এবং করিম সম্পত্তি লিখে নিতে পেরে খুশিতে অনেক খাবার দাবারের আয়োজন করেছে। পরদিন সকালবেলা হঠাৎ করে একজন বৃদ্ধ লোক এসে মালাদের বাড়ির সামনে ডাকতে লাগলো। মা, তোরা কেউ বাড়িতে আছিস? আমাকে দুমুঠো খাবার দিয়ে সাহায্য করতে পারবি মা? কেউ আছিস? আমি এক ক্ষুধার্ত পথিক, আমি কালকে সকাল থেকে কিচ্ছুটি খাইনি মা, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ চাচা, বলুন আপনার কি কিছু চাই? হ্যাঁ মা, আমার দুমুঠো খাবার চাই, আমি খুব ক্ষুধার্ত, গতকালকে সকাল থেকে কিচ্ছুটি খাইনি। তোরা যদি কিছু খাবার দিতে পারিস তাহলে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারতাম। ঠিক আছে চাচা, আপনি একটু বসুন এখানটায়, আমি আপনার জন্য খাবারের জোগাড় করছি। আচ্ছা ঠিক আছে মা। বৃদ্ধ লোকটি সেখানে বসে পড়ল। টুনির মা ঘরের ভিতরে গিয়ে টুনিকে বলল, টুনি, একজন বৃদ্ধ লোক এসেছেন, তাকে কিছু খাবার দিতে হবে। নাও মা, আমার ভাগের খাবারটা তাকে দিয়ে দাও, সে খুব খুশি হবেন, না জানি সে কখন থেকে কিছুটি খায়নি। হ্যাঁ, সে বলছিল কালকে থেকে নাকি সে কিচ্ছু খায়নি। ঠিক আছে মা, আমার খাবারটা তাকে দিয়ে দাও, এই নাও। এই কথা বলে মালা তার খাবারটা তার মায়ের হাতে তুলে দিল। তখন মালার মা সেটি নিয়ে সেই বৃদ্ধ লোকটিকে দিল, বলল, বাবা, আমরা বেশি কিছু জোগাড় করতে পারিনি, আমাদের ঘরে তেমন কোনো খাবার নেই, যা ছিল তাই আপনাকে দিলাম, আপনি কিছু মনে করবেন না। আরে না না মা, তুমি কি বলছো? তুমি আমাকে এই দুঃসময়ে খাবার দিয়েছো, সেটা তো খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি মা, তোমাদের খুব ভালো হোক। কি আর ভালো হবে বলুন, ওর বাবা তো অসুস্থ হয়েই পড়ে আছে, আমাদের সংসারের অবস্থা খুব খারাপ। আপনাকে এই কথাগুলো বললাম, আপনি আবার কিছু মনে করলেন না তো? না না মা, আমি কেন কিছু মনে করব? দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের সুদিন ফিরবে। হ্যাঁ চাচা, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমাদের সুদিন ফিরে আসে, ঠিক আগের মতো। হ্যাঁ মা, আমি দোয়া করে দিলাম তোমাকে। ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। তুমি কোনো চিন্তা করো না, নাও এই বীজগুলো রাখো, এগুলো আমার কাছে ছিল, এগুলো তোমার বাড়ির পাশের পতিত জমিতে বুনে দিয়ে কিছু যত্ন করো, কয়েকদিনের মধ্যেই দেখবে এর ফল তুমি পাবে। আমি এখন চলি মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে চাচা, আবার আসবেন কিন্তু একদিন। ঠিক আছে মা, আল্লাহ যদি চান আমি আবার আসবো তোমাদের বাড়িতে, মনে করে আসবেন কিন্তু। আচ্ছা, আজ তাহলে চলি, আর ওই বীজগুলো বুনে দেবার কথা যেন ভুলো না মা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বুনে দেব। এসব কথা বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। আর মালার মা সেই বীজগুলোকে তাদের বাড়ির পাশে পতিত জমিতে রোপণ করে দিল।
এবং প্রতিদিন তাতে পরিচর্যা করতে লাগলো। 3 দিনের মাথায় দেখা গেল গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং গাছে অনেকগুলো ফল ধরেছে। গাছগুলো ছিল পেঁপে গাছ, কিন্তু ফলগুলো দেখতে একটু অদ্ভুত রকমেরই সুন্দর। ফলগুলো ছোট থেকেই একদম টকটকে লাল। সেই লাল পেঁপেগুলো দেখে তাদের চোখ তো জুড়িয়ে গেল। 4 দিনের মাথায় তারা সেই পেঁপেগুলোকে পেড়ে বাজারে বিক্রি করতে গেল। মালা এবং মালার মা সেই পেঁপেগুলো নিয়ে যখন বাজারে যাচ্ছিল তখন সবাই তাকিয়েছিল। এত সুন্দর পেঁপে তারা কখনো দেখেনি। সবাই তাদের কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে সেই পেঁপেগুলো কিনে নিল। আর সেই পেঁপেগুলো খেতেও ছিল অনেক মিষ্টি। মা দেখো আমাদের কত টাকা হয়েছে। এই পেঁপেগুলো আসলেই অনেক ভালো। আর ওই দাদুটাও অনেক ভালো। দেখেছো আমাদের পেঁপে গাছে কত দ্রুত পেঁপে বেড়ে ওঠে, আর দেখতেও কত সুন্দর। অনেক দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে সবাই, আর সবাই খেয়েও খুব খুশি হচ্ছে। হ্যাঁ মা, ওই চাচা বলেছিলেন এই গাছের মাধ্যমেই আমাদের সুদিন ফিরবে, আর ঠিক তাই হলো। দেখেছিস ওই চাচার দেওয়া কটা বীজ থেকে আমরা কেমন স্বাবলম্বী হয়ে উঠছি। হ্যাঁ মা, এখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমরা বাবাকেও খুব তাড়াতাড়ি সুস্থ করে নিতে পারবো। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। তোর বাবার এবার একটা ভালো চিকিৎসা করাবো, তারপরে সেও দেখবি সুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। চলো তাহলে, আজ তো সব পেঁপে বিক্রি করা হয়ে গেছে, এখন বাড়ি চলো। হ্যাঁ মা চল। পেঁপে বিক্রি করে তাদের অনেক লাভ হতে লাগলো। প্রতিদিন তারা পেঁপে বিক্রি করতে যেত, কিন্তু তাদের গাছের পেঁপে কখনো ফুরোতো না। সেই পেঁপে সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়লো। বিভিন্ন জায়গা থেকে লোক আসলো সেই পেঁপে নিতে, আর তারা দামও দিতে লাগলো 2 থেকে 3 গুণ বেশি। তারপর থেকে মালাদের সংসারে আর কোনো অভাব থাকলো না। মালার বাবা রহিমও চিকিৎসার পর সুস্থ হয়ে উঠল। তারপর তারা সবাই খুব সুখে শান্তিতে থাকতে লাগলো। দেখিছো বাবা, তুমি যেটা বলেছিলে সেটাই হয়েছে। কি রে মা, আমি কি বলেছিলাম আমার তো মনে পড়ছে না। কেন তোমার মনে পড়ছে না কেন? এই কথা বলে গেলে হবে? কোন কথা মা, তুই আমাকে একটু মনে করিয়ে দে, আমার মনে পড়ে যাবে দেখবি। হ্যাঁ মা, তুই কি বলছিস একটু বল না আমাদের। আমি বলছি, বাবা বলেছিল আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, আর তুমিও তাই বলেছিলে। এখন দেখো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তা না হলে ওই দিন ওই বৃদ্ধ দাদুকেও পাঠাতো না, আর বাবার এরকম সুস্থ হওয়াও হতো না। এভাবে না হলে সৃষ্টিকর্তা আমাদের অন্যভাবে সাহায্য করতেন মা। কখনোই তার উপর থেকে ভরসা উঠানো যাবে না। তিনি যা করেন ভালোর জন্যই করেন। আমরা যদি সৎ পথে কাজ করে যাই তাহলে সে অবশ্যই আমাদের সাহায্য করবেন, আর সেটাই হলো আজকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সৃষ্টিকর্তা চেয়েছেন দেখেই আমাদের আজকে সুদিন ফিরল। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। এখন আমরা খুব আনন্দে থাকতে পারবো, ঠিক আগের মতো। হ্যাঁ মা, তুমিও ঠিক বলেছ। আমাদের চ্যানেলের কার্টুনগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে দেরি করছো কেন? এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ।